সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ৫ম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ৫ম পর্ব। ৭ই মার্চ বেলা ২টো। ফিরোজ মিনার দেখে ওখানেই বসে আমরা দুপুরের খাওয়া সেরে নিলাম। মালদা থেকে লুচি তরকারি আর মিষ্টি আনা হয়েছিল। রাতের খাবার ব্যবস্থা অবশ্য আদিবাসীটির ঘরে। জেকব মুরগির টাকা আগাম দিয়ে দিয়েছে। খাওয়া শেষ হলে রুমালে মুখ মুছতে মুছতে জেকব বলল, তোমার সঙ্গে এবার কয়েকটা কথা স্পষ্টাস্পষ্টি বলে নি। ওর কথা বলার সুরে আমার বুকটা কেঁপে উঠল। ও বলতে লাগল, ১৩ বার আমি এখানে এসেছি, শুধু গৌড় দেখবার জন্য নয়। আমি অনেক পুরনো পুরনো বই খুঁজে খুঁজে পড়েছি, অনেক সুলতানের কবরের কথা পেয়েছি, কিন্তু ফিরোজ শাহের কবরের কথা পাইনি। কোনো কোনো বইয়ে ফিরোজ শাহের কথা থাকলেও তা বিভ্রান্তিকর। এখানকার গাইডরাও সঠিক জানে না কোনটা আসলে ফিরোজ শাহের কবর। মৃতের পরিচয় লেখা থাকে যেসব পাথরে, যাকে বলে স্মারকপ্রস্তর, তাই প্রায় ৫০০ বছরে ভেঙে পড়ে গেছে। কাজেই প্রকৃত ফিরোজ শাহের কবর কোনটি কেউ তা স্পষ্ট করে বলতে পারে না। কিন্তু আমি খুব পুরনো দুটো ফার্সি বইয়ে সেই কবরের হদিশ পেয়েছি, তার নকশাও করে এনেছি। খেয়ালি সুলতান নিজেই নিজের কবর গৃহ করে গিয়েছিলেন এক গোপন জায়গায়। কথাটা শুনে রাখো, শুধুই কবর নয়, কবর গৃহ। সেখানেই রয়েছে সুলতানের দেহ আর তার প্রচুর ঐশ্বর্য, যেমন মিশরের সম্রাটদের মমির সঙ্গে রাখা হতো। আমি সেই ঐশ্বর্যের লোভেই এবার এসেছি। তোমাকে এনেছি আমার স্বার্থে। তুমি আমাকে সাহায্য করবে, কেননা ওই ঐশ্বর্য একা উদ্ধার করা আমার পক্ষে সাধ্য নয়। বুঝেছ? আমি রাগে, দুঃখে এবং ভয়ে চুপ করে রইলাম। হায় রে, শেষ পর্যন্ত একটা চোরের সঙ্গে আমি এখানে এলাম। চুপ করে থেকো না, জেকব চেঁচিয়ে উঠল। যা বলবো তাই শুনবে, নইলে গুলি করে তোমায় মেরে এখানে পুঁতে রেখে যাব। কাকপক্ষিতেও টের পাবে না। তারপর একটু থেমে বলল, আর যদি আমার কথা শোনো, তাহলে যা পাবো তার কিছু তোমাকে দেব, তাতে তোমার সারা জীবন ভালোভাবেই কেটে যাবে। আমি বুঝতে পারছি আমি ওই চোরটার হাতের মুঠোয় চলে গিয়েছি, আর নিষ্কৃতি নেই। আমি ওর কথা মতো চললেও শেষ পর্যন্ত ও এই অপকর্মের সাক্ষীকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। তাহলে কি করব এখন? চোখে জল আসছে, আর লিখতে পারছি না। ৮ই মার্চ সকাল ৮টা। গতকাল রাতে ডায়েরি লিখতে পারিনি। যেসব ঘটনা ঘটে গেল তা এতই অসম্ভব আর আকস্মিক যে কিছু লেখার মতো অবস্থা ছিল না। আজ কিছুটা ধাতস্থ হয়ে তারপর লিখছি। কাল রাত ৯টার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর ভাত খুব তৃপ্তির সঙ্গে খেয়ে শুয়ে পড়লাম। আদিবাসীদের মোড়ল বা সর্দার মান্ডির বউ খুব চমৎকার মাংস রেঁধেছিল। ওরা থাকে পিছনের দিকে, খুবই গরিব, তাই জেকব টাকা দিয়ে এদের বশ করে নিয়েছে। আমার আর জেকবের জন্যে পাশাপাশি দুটো দড়ির খাটিয়া, মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। জেকবও শুয়ে পড়েছে। দুপুর থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও বলেনি। খুব গম্ভীর, বোধহয় মতলব ভাবছে। এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচতাম, কিন্তু উপায় নেই। জেকব জানতে পারলে গুলি করে মারবে। শরীরের দিক থেকে না হলেও মনের দিক থেকে খুব ক্লান্ত ছিলাম। সেই অদ্ভুত কাকটা, ঘোড়াটার থমকে দাঁড়িয়ে পড়া, বৃদ্ধ ফকির গাইডের কথা, ফিরোজ শাহের নির্মম ব্যবহার, গাইডের হুঁশিয়ারি, সবচেয়ে বেশি জেকবের শাসানি আমার মনটাকে ভেঙে দিয়েছিল। বড় অসহায়, বড় ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত জানি না,
হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল। চারিদিকে যত মসজিদ ছিল সব জায়গা থেকেই আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। আমি শুয়ে শুয়েই টর্চের আলোয় রিস্টওয়াচটা দেখলাম। রাত 2টো। এত রাতে কেউ আজান দেয় নাকি? তাছাড়া এখানে যতদূর ঘুরেছি কোথাও একটা আস্ত মসজিদ চোখে পড়েনি, সবই ধ্বংসস্তূপ। তাহলে আজান কে দিচ্ছে? কোথা থেকে দিচ্ছে? একবার ভাবলাম জেকবকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু ওর সঙ্গে কথা বলতে প্রবৃত্তি হল না। মুরুগ্গে, এই বলে আবার শুয়ে পড়লাম। আজানের ধ্বনিও হঠাৎ থেমে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। ঘোড়ার খুরের শব্দ। 2-1টা নয়, কয়েকশো ঘোড়া যেন ছুটে আসছে, খটাখট খটাখট করে। এই গভীর রাত্রে কোথা থেকে যে এত ঘোড়া আসছে ভেবে পেলাম না। তারপরেই শুনলাম চারপাশের প্রান্তর জুড়ে ঘোড়াগুলোর দাপাদাপি, সেই সঙ্গে তরোয়ালের ঝনঝনা। আমি আর শুয়ে থাকতে পারলাম না, উঠে দরজার কাছে গেলাম। আদিবাসীদের ঘরে বড় একটা জানলা থাকে না। তারা নাকি মনে করে অশুভ আত্মারা জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে। মোহন মান্ডির ঘরেও জানলা নেই। আমি দরজাটা একটু ফাঁক করে শব্দ লক্ষ্য করে তাকালাম। ঘুরঘুরটে অন্ধকার, তার মধ্যে দিয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালাম। দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। গোটা প্রান্তর জুড়ে অসংখ্য ঘোড়ার কালো কালো ছায়া, তাদের পিঠে এক একটা করে কালো মূর্তি। সারা মাঠ জুড়ে তারা দাপাদাপি করছে। তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কি অদ্ভুত ব্যাপার দেখলাম! এ সবই কি চোখের ভুল? হঠাৎ 2টো ঘোড়ার খুরের শব্দ আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। আমি ভয়ে কাটা হয়ে চোখ বন্ধ করে পড়ে রইলাম। ঘোড়া 2টো যেন কাছেই কোথাও এসে থামল। তারপরেই শুনলাম একটা মর্মান্তিক আর্তনাদ। যারা আবুনা, আমি বিপদগ্রস্ত। স্পষ্ট মানুষের গলায়। আমি জালালউদ্দিনের পুত্র শামসুদ্দিন। আমাকে হত্যা করতে এসেছে আমারই 2 কৃতদাস। আমাকে বাঁচাও। তারপরেই একটা অস্পষ্ট গোঙানি দুপুর রাতের বাতাসে মিশে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলাম। আর কোনো শব্দ নেই। মনে মনে ভাবতে লাগলাম, এ রাত কি ভোর হবে না? এসব কি শুনলাম? সুলতান শামসুদ্দিনকে হত্যা করেছিল তারই 2 কৃতদাস। সে তো 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের কথা। এত বছর পর আজ সেই শামসুদ্দিনের মৃত্যু হয়ে আড়ষ্ট গলা শুনলাম। এই রকম গভীর কোনো রাতে তার 2 বিশ্বস্ত কৃতদাস কি ঘোড়ায় চড়ে এসে তাকে খুন করে গিয়েছিল? ছুটিবাবু! চমকে উঠলাম। একেবারে ঠিক দরজার বাইরে কে যেন ডাকল। ছোটিবাবু! এই বলে কে ডাকল? একটু পরে আবার সেই থমথমে গলা। ছোটিবাবু! আমাদেরই কাউকে কেউ ডাকছে, কিন্তু কে ডাকছে? বরাবরই আমার খুব সাহস, কিন্তু ক্ষেত্র বিশেষে খুব সাহস যে ভালো নয় তা তখনও বুঝিনি। আমি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তখনই দরজা খুললাম না। অপেক্ষা করে রইলাম আবার কেউ ডাকে কিনা শোনার জন্য। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর 5ম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।